আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সলভ করব ম্যানেজমেন্ট 22-23 এসে যাওয়া তোমার গুচ্ছের ম্যানেজমেন্ট প্রশ্ন। তাহলে 22-23 সেশনে এসে গেছে সেই প্রশ্ন, 35টি কোশ্চেন ছিল এবং এই কোশ্চেনের প্যাটার্নটা আমরা ফলো করব এবং এই কোশ্চেন রিলেটেড যতগুলা কোশ্চেন সম্ভাব্য সেগুলো আমরা সাজেশন আকারে লিখে নিব এবং আমার কথা মনোযোগ শুনলে তোমার একটা বার পুরো 35টা কোশ্চেনের টপিক গুলা তোমার রিভিশন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, জানো কার্য বিভাগে কার্য ভিত্তিক সংগঠন আছে না, এখানে দেখা যায় মানে কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা, এই কাজগুলোকে ভাগ করাকে বলে কার্যভিত্তিক সংগঠন। ওকে ফাইন, দেখো বা এবং এইটার প্রথম কে দিয়েছে। আচ্ছা, আমরা সবাই জানি কার্যভিত্তিক সংগঠনের জনককে, জনক হচ্ছে ভাইয়া খুব ভালো করেই জানি যে ফান্ডামেন্টাল পার্টনারশিপ যুক্ত আছে এবং আমাদের FW টেইলর চাচা। ওকে, এবং এই টেইলর চাচার অনেক কিছু জীবনী আমরা পড়েছি, প্রশ্ন আসে, এগুলো বারবার কেন বলতেছি, কারণ তোমার পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন হবে। কিন্তু যদি শ্রমবাজারের প্রথম বলা হয় তার জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। কিন্তু তোমাকে যদি বলা হয় কার্যভিত্তিক সংগঠন, এটা এক জিনিস, শ্রম বিভাজন এক জিনিস, ডিভিশন অফ লেবার, যারকে ইংলিশে বলা হয় ডিভিশন অফ লেবার। ওকে, কারণ কাজগুলোকে ভাগ করা, এইটা লেবার বা কার্যভিত্তিক সংগঠন না, এটা সরি শ্রম বিভাজন, একই কথা। অ্যাডাম স্মিথ, এই অ্যাডাম স্মিথের একটা বই আছে দা ওয়েলথ অফ নেশন, টিতে দা ওয়েলথ মানে অ্যাসেট, ওকে, অফ নেশন, দা ওয়েলথ অফ নেশন, এটার যে জনক এটা হচ্ছে অ্যাডাম স্মিথ। বুঝতে পারছো, এটা খুব ভালো করে পরীক্ষায় আসে। ওকে ভাই, আবার এটাও জেনে রাখো অর্থনীতির জনককে, এটাও অ্যাডাম স্মিথ। বাট যদি বলে আধুনিক অর্থনীতির জনককে পল স্যামুয়েলসন, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এখান থেকে। তা ওয়েলথ অফ নেশনের জনক অ্যাডাম স্মিথ, অর্থনীতির জনক হচ্ছে তোমার অ্যাডাম স্মিথ, কিন্তু আধুনিক অর্থনীতির জনক বললে কি হবে ভাইয়া, পল স্যামুয়েলসন। অন্যদিকে আমার ডিভিশন অফ লেবার ইংরেজিতে আসতে পারে, এটা জনককে আমাদের অ্যাডাম স্মিথ কাকু। ঠিক আছে ভাইয়া, ওকে ফাইন, ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এখন আসো, যদি বলাই শ্রমের জায়গা, যেগুলো শ্রমিক, তাহলে শ্রমিকের কি কাজই তো শ্রম, এটা কিন্তু আবার আলাদা। তাহলে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক হচ্ছে কে বলতে পারবা, রবার্ট ওয়েন, রবার্ট ওয়েন, ক্লিয়ার। তাহলে এই যে এই জায়গাটা পুরো ক্লিয়ার করে দিলাম, শ্রম এক জিনিস, ওকে ফাইন, শ্রম বিভাজন এক জিনিস, কার্যভিত্তিক আর এক জিনিস সংগঠন, শ্রমিক আর এক জিনিস, শ্রমিকের জনক হচ্ছে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক এই যে এটা রবার্ট ওয়েন, অর্থনীতির জনক, আধুনিক অর্থনীতির জনক, পুরোটা তুমি ক্লিয়ার হইলা। এই টপিক রিলেটেড ইনশাল্লাহ আর কোনো সমস্যা কি আসবে না। আসো ভাইয়া, বলেছে ডগলাস ম্যাকগ্রেগার, এবারটা কেডা, ওকে ফাইন, পৃথক একজন কি, তাহলে তিনি কি, কোন সময় এসেছেন, তাহলে এটা আমার ম্যানেজমেন্টের কি একটা ব্যক্তি, যে ব্যক্তির ধারা কি কোশ্চেন আছে, ভাবো একটা বার মানুষের জীবনীও পড়া লাগতেছে, কি একটা ব্যাপার, আধুনিক যুগে আসে ডগলাস ম্যাকগ্রেগার থেকে, আমরা যাদেরকে এখন দেখি ওরা আধুনিক যুগের ম্যান। ঠিক আছে, ওকে, তাহলে আধুনিক যে হেনরি ফেয়ার টেইলর কি এই যুগের ম্যান। ওকে, এই ব্যক্তি সম্পর্কে একটু জেনে রাখো, আমার তৃষ্ণার তত্ত্ব আছে, বুঝতে পারছো, এক্স তত্ত্ব ওয়াই তত্ত্ব, এই দুটা তত্ত্বের মধ্যে এইটা হচ্ছে পজিটিভ, তার মানে কর্মীরা কি আছে, কর্মীরা ভালোভাবে প্রতিষ্ঠানের হয়ে কাজ করে, উৎসাহ হয়ে কাজ করে, তাদের থিঙ্কিং গুলা পজিটিভ, তাদেরকে ভয় দেখানো লাগে না, তার মানে এটা পজিটিভ থিঙ্কিং কি সেই কর্মীদেরকে বলে ওয়াই তত্ত্ব, তাদেরকে উৎসাহ দিয়ে কাজ করানো যায়। এক্স তত্ত্ব তাদেরকে ভয় দিয়ে কাজ করাতে হয়, তারা কাজের প্রতি নিরুৎসাহ, কাজ করতে চায় না, ভয়ভীতি দেখে কাজ করানোর উপায়, তাকে বলে এক্স তত্ত্ব, কর্মীর নেগেটিভ, ওকে বা নেতিবাচক। আর ওয়াই তত্ত্ব কি পজিটিভ, কর্মীদেরকে উৎসাহ দিয়ে প্রেরণা দিয়ে কাজ করানোর কৌশল। ওকে, আসো, এই দুটো তথ্যর জনক হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগার। আসো, বলেছে বোনাস শেয়ার ইস্যু করা হয়, আসলে এই কোশ্চেনটা আর আমি পড়াবো না, 23-24 আইছে, 24-25 আইছে, আসলে তোমাদের আসবে, কাদের মধ্যে করা হয়, কেন করা হয়, কোথাতে করা হয়, বাংলা নাম ইংলিশ নাম, হিসাব বিজ্ঞান এই কোশ্চেনও পড়াইছি, বোনাস শেয়ারের ফলে কি কি পরিবর্তন হয়, যে শেয়ার হোল্ডার বা মালিকানা সত্ত্ব থেকে অপরিবর্তন, মালিকানা বোনাস শেয়ারের ফলে কি হয়, মূলধন বাড়ে কিন্তু শেয়ার হোল্ডারের সংখ্যাটা অপরিবর্তন থাকে। ঠিক আছে, তো এটা কাদের মধ্যে, বর্তমান শেয়ার হোল্ডার বা বিদ্যমান শেয়ার হোল্ডারের মধ্যে বা এক্সিস্টেন্ট শেয়ার হোল্ডার বা পুরাতন শেয়ার হোল্ডারের মধ্যে। কোন ধরনের নেতৃত্বের নেতা সিদ্ধান্ত গ্রহণের অধীনে পরামর্শ করেন, তাহলে অধীন মানে অধীনস্থদের পরামর্শ করেন, তাহলে একটা নেতৃত্ব হচ্ছে এটা একা দায়, তার নাম সরলরৈখিক, আর যেই নেতৃত্বে নেতা কি করে সবার সাথে আলোচনা করে তার নাম কি গণতান্ত্রিক অথবা অংশগ্রহণমূলক। ওকে, সবার সাথে আলোচনা করে করে, বুঝতে পারছো, ফাইন। স্বৈরাচারী বা সরলরৈখিক একা একা সিদ্ধান্ত নেয়। পিতৃসুলভ কি জানো, একাই সিদ্ধান্ত নেবে কিন্তু নরম গলায়, বাপ যেমন আমাদের বাপ কি করে একা একা সিদ্ধান্ত নেয় কিন্তু সফট গলায় নেয়, তাই না। সরলরৈখিকের একটু সহজ নরম ভার্সন হচ্ছে পিতৃসুলভ, বাট সরলরৈখিকের মতোই। বাট অংশগ্রহণমূলক বা গণতান্ত্রিক এটা হচ্ছে আমার সবার সাথে আলোচনা করে, অধীনস্থদের আলোচনা করে নেওয়া হবে, তাকে বলে অংশগ্রহণমূলক বা
কি পরামর্শমূলক। আসো, ব্যবস্থাপনা জোড়াময় নীতি বলতে কি বোঝায়? জোড়াময় নীতি কি করে? জবাবদিহিতা নিশ্চিত, যতে জোড়া যতে জবাবদিহিতা। ওকে, কিভাবে এই যে একজনের সাথে একজন সম্পর্ক থাকবে, আগের এরর ছিল, সেখানে কি হবে? জবাবদিহিতা নিশ্চিত হয়। একে অপরের সাথে সম্পর্ক যখন থাকবে, কাজটা মানে কর্তৃত্ব দায়িত্ব কি হয়? নিচের দিকে প্রভাবিত হয়। আর জবাবদিহিতা কি হয়? নিচের থেকে উপরে যায়। এই সবার সাথে সবার সম্পর্ক থাকে এবার জোড়াময় আর যেটা কারণে এই কর্তৃত্ব সুন্দর করে নিচের দিকে প্রভাব হয়, আবার জবাবদিহিতাও উপর দিকে প্রভাব হয়। দুইটা এমসিকিউ আসতে পারে, কর্তৃত্ব নিচের দিকে যায় না উপর দিকে? নিচের দিকে। আর জবাবদিহিতা নিচের থেকে উপরে। আর এই দুটারই ভারসাম্য মেনটেন করে এবং ভালোভাবে চলে জোড়াময় কারণে। বুঝতে পারছো? 5 নাম্বার কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে, বুঝার জন্য আর কি। এটা কি হয়? কর্মীবিন্দু নিচু, ঊর্ধ্বতন উপরে, যোগাযোগ, ইয়েস, তাদের মধ্যে একটা যোগাযোগ ভারসাম্য সমন্বয় থাকে। হ্যাঁ, ফাইন। আসো, কোন ব্যবসার মাধ্যমে দেশের অভ্যন্তরে বিদেশি পুঁজি প্রযুক্তি সদাগরণ ঘটে? আচ্ছা, খুব ভালো। এখানে বলেছে একটি ব্যবসার কথা বলো। তোমাকে সব ব্যবসা তুমি জানো, কিন্তু তোমার থিঙ্কিং দিয়ে তোমাকে উত্তর দিতে হবে কোনটি কি সহজে বা বাইরের দেশ থেকে আনা যায়। যদি এখানে বলে অংশীদারি দেশের মধ্যে হয়, তার মানে বিদেশ থেকে আসবে কখন? যখন কি বিদেশের কোনো পার্টনার থাকবে। তাহলে ভাই যৌথ উদ্যোগী ব্যবসা, বাট বাকিগুলো তো সব দেশের মধ্যে করা যাচ্ছে। তো এখানে বিদেশি পার্টনার থাকে, তারা এই ব্যবসার মাধ্যমে পুঁজি হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আসতে পারে কোশ্চেন, এখানে আমদানি রপ্তানি দিয়েও এর কোশ্চেন হতে পারে এই উদাহরণটা। তাহলে আমদানি কি, রপ্তানি কি, আর পণ্য রপ্তানি কি? ওকে, তাহলে যখন তুমি পণ্য কি করবা? রপ্তানি করবা, মানে এই দেশ থেকে পণ্য যদি বিক্রি করবা, তখন কিন্তু বাইরের দেশে ডলার আসে। তাহলে এই উদাহরণ দিয়ে অন্য কোশ্চেন হয়, জাস্ট বললাম। আসো, যৌথ পরিকল্পনার আলোকে সকল কার্যক্রম সম্মিলিত হবে এটি ব্যবস্থাপনার কোন নীতির? যৌথ পরিকল্পনা মানে কি? সবাই মিলে কি একটি পরিকল্পনা করা হবে যে কোনো কিছু কি সিদ্ধান্ত নেওয়ার জন্য। তাহলে অবশ্যই এটা কি? আদেশ আর নির্দেশ। আদেশ মানে কি? একজন বস যা বলবে তাই শুনবে। ওকে, ফাইন। আর নির্দেশ কি? আলোচনা বোঝায়। ওকে, বুঝতে পারছো? একাধিক মানুষ বা উপর পর্যায়ে নিচু পর্যায়ে একত্রিত হয়ে এক সিদ্ধান্ত গ্রহণ, সেই ক্ষেত্রে বলা হয়েছে যৌথ পরিকল্পনা, সবাই মিলে। ওকে, ফাইন। কোনটি? এই যে নির্দেশের ঐক্য। বুঝতে পারছো? কোন নীতির মূল বক্তব্য? নির্দেশের। একজন কর্মীর একজন বস, আদেশের ঐক্য। আর কোন জায়গায় দ্বৈত অধীনতা কি হয়? দেখা যায় না আদেশের ঐক্যতে। জোড়াময় কি করে? জবাবদিহিতা নিশ্চিত করে, কর্তৃত্ব বা দায়িত্ব প্রবাহ এগুলো নিশ্চিত করে। আর কর্তৃত্ব দায়িত্ব কি? তারতম্য ভালো থাকে। বুঝতে এগুলো কি? একজনকে তুমি জানো কর্তৃত্ব দিছো, তুই আলু কিনে নিয়ে টাকা দাওনি, কাজ দিছো, দায়িত্ব। কর্তৃত্ব মানে কি? ওই টাকা, ওই কাজটা করার ক্ষমতা, তার মানে একটা কাজ দেওয়ার দায়িত্ব। আর কর্তৃত্ব মানে কি? ওই কাজটা করার পাওয়ার, তাকে বলে কর্তৃত্ব। দুইটাই দিতে হবে, তা নাহলে কেউ কাজ ঠিক মতো করতে পারবে না। কেরোসিন কোন শিল্প? এটা বলানো লাগে? কেরোসিন কি কোথায় থাকে? তোমার আমার বাড়ি উৎপাদন হয় না ভাই? কেরোসিন কি একটি একটি খনি থেকে কি শুধু কেরোসিন তেল ওঠে না? একটা কি তেল, তৈলপদার্থ, এমন একটা কিছুই খনি থেকে আহরণ করা হয় যেখান থেকে তুমি কেরোসিন, সয়াবিন করতে পারো। তেলের খনি কি কেরোসিন আলাদা, সয়াবিন এরকম? নো, খনি একটা, এখান থেকে কি ডিভাইডেশন করা হয়। তার মানে একটি জায়গা থেকে একাধিক তেল কনভার্ট করা হয়। তাহলে একটি জায়গা থেকে একাধিক কনভার্টার বিশ্লেষণ। আর যৌগিক কি? একাধিক মিলে একটি, তাকে বলে যৌগিক। বুঝতে পারছো? ক্লিয়ার? আর বিশ্লেষণ হচ্ছে কি? একটা জায়গা থেকে একাধিক জিনিস সৃষ্টি। যেমন তেলের খনি কিন্তু এক আলাদা না, একটি খনি, সেখান থেকে কি প্রক্রিয়া করে কেরোসিন, প্রক্রিয়া করে কি পেট্রোল, এরকম করেই কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে ভাইয়া? এই জন্য এটা হচ্ছে বিশ্লেষণ শিল্প। এখান থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়বে উদাহরণগুলা, প্রযোজন শিল্পের উদাহরণগুলা পড়বে। ওকে, নিষ্কাশন শিল্পের উদাহরণগুলা পড়বে। ওকে, ফাইন। দেন হচ্ছে বিশ্লেষণ শিল্পের উদাহরণগুলা পড়বে। ওকে, দেন হচ্ছে তুমি সেবা শিল্পটা লাগবে না তেমন একটা। দেন হচ্ছে তোমার প্রস্তুত শিল্প বা নির্মাণ প্রস্তুতটা দেখলে হবে। ওকে, ফাইন। ওকে, কৃষি শিল্পের উদাহরণগুলো পড়বে। এইগুলো একটু ভালো করে পড়লে মোটামুটি এই উদাহরণগুলো থেকে প্রশ্ন আসে। ওকে, যৌগিক আর বিশ্লেষণ দেখবেই, এগুলো মোটামুটি ভালো করে দেখবা। আসো, ব্যবস্থাপকের কাজ নয়। আচ্ছা, ব্যবস্থাপকের কাজ নয় কোনটি বলেছে? ভালো করে শোনো, এই নয় কথাটা কিন্তু অনেকে খেয়াল করে না। দেখো তো, পরিকল্পনা ব্যবস্থাপনার কি প্রথম কাজ না? একদম শুরুতে কি পরিকল্পনা করবে, তারপরে কি পরিকল্পনা করে কি সংগঠন মানে কি তোমার কর্মীদেরকে সুন্দর করে কি করা, কাজগুলো ভাগ করে দেওয়া। তো এই যে স্টেপ বাই স্টেপ ব্যবস্থাপনার কাজ হয়, একাধিক ভাবে হয়। কেউ বলেছে কি ব্যবস্থাপনার কাজ 7টা, কেউ বলেছে 5টা, এভাবে করে ভাগ করা হয়। বাট আমার মূল কথা হচ্ছে ভাই, সব কাজের মধ্যে কাজ নয় কোনটি? এটা একটা কাজ, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, এই যে কাজের প্রভাব, সেখানে অনুদান কোনো কাজ ভাই? এত গিফট করা, দান করা, এই সবগুলো কাজ। বুঝতে পারছো? ব্যবস্থা শেষ কাজ, এটা হচ্ছে শেষ কাজ। ওকে, ফাইন। এটা কি প্রথম কাজ? পরীক্ষায় প্রশ্ন হবে, শেষ কাজ কোনটি, প্রথম কাজ কোনটি? 1 নাম্বার। 2 নাম্বার, এই কাজ শেষ হতে এরপর ধাপ কি? তো নাই না ভাই, এরপর আবার এটা দিয়ে শুরু। তো নিয়ন্ত্রণের পরবর্তী ধাপ কোনটি? পরিকল্পনা। ওকে, ফাইন। এই যে শুরু হয়েছে আবার শেষ হবে, শুরু হবে, এই জন্য বলা হয় অবিরাম প্রক্রিয়া।
তো নিয়ন্ত্রণ একটা কোন ধরনের প্রক্রিয়া? অবিরাম, বারবার হয় তাই বলে কালান্তিক প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া। তো এই নিয়ন্ত্রণ আর হতেই থাকে। কেন? একটি পরিকল্পনা শেষ, নিয়ন্ত্রণ শেষ, আবার পরিকল্পনা শুরু, নিয়ন্ত্রণ, আবার পড়লি, এরকম চলতেই থাকে। তা অবিরাম প্রক্রিয়া, কালান্তিক প্রক্রিয়া। আর পরিকল্পনা কি? প্রতিচ্ছবি, আয়না, দর্পণ, দেখা যায় আমি কোথায় যাব, আবার আমার ভীষণ কি, এগুলো বলে পরিকল্পনা। ঠিক আছে? তাহলে একটা কাজ পরিকল্পনা দিয়ে শুরু, নিয়ন্ত্রণ দিয়ে শেষ। এই জন্য কি তুমি পরিকল্পনা করছো, নিয়ন্ত্রণটা ভালোভাবে করতে হবে, তাহলে কিন্তু আউটপুট আসবে না। আসো, শুরু থেকে শেষ পর্যন্ত সবই ইম্পর্টেন্ট। হেনরি ফেলের প্রদত্ত ব্যবস্থা নীতি নয়। আচ্ছা, প্রথমে হেনরি ফেলের মতে নীতি কয়টি? 14টি। যদি বলে এফ ডাব্লিউ এই চাচার মতে নীতি কয়টি? 4টি। তো হেনরি ফেল ব্যবস্থা কয়টি নীতি? 14টি। ওকে, 14টি। তাহলে এখন তুমি নীতি নয়, তাহলে তোমাকে 14টির নাম জানতে হবে। যদি নাম মুখস্থ জানতে হবে, তাহলে তুমি কেমনে জানবা? তাহলে তুমি 14টি পারলেই তো বলবা নাই। আচ্ছা, লিখে অনেকের মুখস্থ করতে প্রবলেম, তাহলে লিখে উদ্যোক্তা নিপাকে সে গেছে চাকরির জন্য। নিপা একটা মেয়ে, এসে চাকরির জন্য গেছে। সেই অফিসের বসকে আনিস। আনিস বলছে তুমি একটা কাজ করো, আলহামদুলিল্লাহ তুমি তো খুব মিষ্টি করে কথা বলো, তুমি এই অফিসের মধ্যে এসো না, তুমি অফিস আওয়ার শেষে আমার কি বলে বাসায় এটা এখানে এসো, দেন তোমাকে ওখানে কাজের বিষয়ে ভালো করে একটা পরামর্শ, আইডিয়া অনেক দেওয়া হবে। ট্রেনিং সেন্টার আর কি, ওই ট্রেনিং সেন্টার রাখা হয়েছে। তাহলে আলটিমেটলি একা নিশিতে মানে কি সন্ধ্যার পর অফিসে সে ডাকা হয়েছে। তার মানে কি কাজের বিষয়ে এতটাই ভালো লেগেছে নিপার সিবি দেখে, যাতে আনিস বলেছে তুমি অবশ্যই অবশ্যই তোমার সবকিছু ফাইল নিয়ে এসো, আমি তোমাকে আরো ভালো করে পর্যবেক্ষণ দেখবো তোমার কোন কাজটা উপযোগী হয়। এখন দেখো এই জায়গায় একটা জোকস আছে। জোকসটা কি জানো? চাকরি দিবি ভাই, তুই তুই ট্রেনিং সেন্টার এত কিছু আগে কনফার্মেশন করলি না। তাই বাংলাদেশে কিন্তু এরকম এখনো অনেক 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 সমস্যা আছে, যেখানে এইভাবে অনেককে ফাঁদে ফেলানো হয়। তাই তোমরা যারা সামনে অ্যাডমিশন দিবা, ভার্সিটি লাইফ শেষ করবা, চাকরি লাইফে, এগুলো একটু সিরিয়াস হবা। যাচ্ছে কথা তখন মনে পড়বে স্যার আমাদের ক্লাসে পড়াইছিল ঠিক এরকম ভুয়া চাকরি। ওকে, একটা বাস্তব জীবন লার্নিং দিয়ে দিলাম। উদ্যোক্তা নিপাকে একা নিশীতে, একা নিশীতে মানে রাতে, ঠিক আছে, চাকরি নামক কি চাকরির জোকস শোনালো আনিস। কেরা? আনিস। এখন এই যে এই টেকটা তুমি জীবনে ভুলবা না, আমি জানি। হ্যাঁ, তোমাকে যে সুন্দর টেকনিক দিলাম তুমি ইনশাল্লাহ ভুলবা না। ঠিক আছে? ওকে, দেখো তাহলে উদ্যোক্তা নিপাকে একটা নিশীতে চাকরির জোক শোনালো আনিস। স্যার এটা ধারা মানে আমি অ্যাকচুয়ালি তোমাকে কি বোঝাতে চাইছি, প্রত্যেকটা পয়েন্ট তুমি পারফেক্টলি খেয়াল করো। তাহলে উদ্যোক্তা মানে কি ভাইয়া? মনে পড়ে উদ্যোক্তার নীতি। নিপা নয়সিতে কি আছে ভাইয়া? নিয়মানুবর্তিতা। ওকে, নয়মিতে কি আছে? নিয়মানুবর্তিতা। বলা লাগবে আমার? তুমি অলরেডি জানো। ওকে, পাতে কি? পারিশ্রমিক, পারিশ্রমিকের নীতি। ঠিক আছে? একা, 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 একলা নিশীতে। ওকে, এতে কি? এতে একতা, একতা। ওকে ফাইন, একতা। কয়েকারে কি তোমার আছে কি? কর্তৃত্ব, কেন্দ্রীয়করণ। ওকে, কেন্দ্রীয়করণ মানে একা নিশীতে। ওকে ফাইন। তারপরে কি? নিশীতে, নিশীতে কি আছে? নিয়মানুবর্তিতা, নিয়মানুবর্তিতা ছয় দিয়েছি। তারপর তালেবার সাথে কি? শৃঙ্খলা। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস, চাকরি, চাকরির স্থায়িত্ব। বুঝতে পারছো কি বলছি? প্রত্যেকটা জিনিস তুমি পারবে। 14টা এখান থেকে বেরোবে। তারপরে জোকস, জোড়ামৈশিকল, কতে কি? কেন্দ্রীয়করণ। বুঝতে পারছো কি বলছি? তারপরে কি? দন্তের সাথে কি আছে? সাম্য, সাম্যনীতি। তারপরে কি? শোনালো আনিস। আতে কি বলতো? আতে রায়। দন্তের কি আছে? নিয়মিত দিছে। ওকে ফাইন। দন্তের সাথে কি আছে? সমন্বয়, মেবি খুব সম্ভবত একটা লাস্টে আছে। জাস্ট তুমি 24টা 14টা মিলাই দিও। বুঝতে পারছো? অথবা আমি তোমাকে পারফেক্ট দিয়ে দেবো। আমার অনেক সময় নিজের অনেক সময় মনে থাকে না, বাট তোমরা একটু ভালো করে কি দেখে নিবা। ও আচ্ছা, আদেশ রক্ষ এটা মিস করছে। আদেশ রক্ষ আর নিতে নির্দেশ রক্ষ এটা মিস করছে। ওকে ফাইন। তো এই শর্ট টেকনিকটা তোমরা কিন্তু 14টা মনে রাখতে পারলা। আরে ভাই মুখস্থ দরকার নেই, এই ওয়ার্ড দেখে মিলাই ফেলা। দেখতো কোন জায়গায় ন্যায্য পারিশ্রমিক, জবাবদিহিতা কিছু পড়ছোস? পারিশ্রমিক এই যে আছে। ওকে, আদেশের রক্ষ পড়ছো। চাকরির স্থায়িত্ব এই যে, এই জবাবদিহিতা কিছু আছে কোনো ওয়ার্ডের সাথে মিলে নাই ভাইয়া। জো আছে বাইরে, এটা জোড়া মুইসিকল। লিখছস? টেকনিক জানলে তোর 14টা বুঝ না থাকলে হবে। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। দেখ ভাইয়া, বাংলাদেশের কোম্পানি আইন প্রবর্তিত কত সালে? মনে রাখ, বাংলাদেশের কোম্পানি আইন হচ্ছে 1994 সালে কি হয়? চালু হয়। 1994 সালে চালু হয়, কিন্তু 1995 সালের জানুয়ারি 1 হচ্ছে কার্যকর হয়। তাহলে এখানে দুইটা ভাবে প্রশ্ন হবে। ঠিক আছে? প্রথম কথা, একটা হচ্ছে কি আইন চালু হয়, আর একটা হচ্ছে কি কার্যকর হয়। তাহলে এখানে কি বলছে? কার্যকরের কথা বলছে না, প্রভাবিত হয়। প্রভাবিত হওয়া বা তৈরি হওয়া। তাহলে কি বলে? তৈরি এখন 1994 সালে কি? 1994 সালে এই যে ক্লিয়ার। যদি কার্যকর 95 জানুয়ারি 1। ঠিক আছে ভাইয়া, কথা কি ক্লিয়ার? আশা করি এখানে কোনো সমস্যা নেই। আসো দেখো এখানে কি বলছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার 1932 সালের অংশীদারি আইনে কততম ধারায় বাধ্যতামূলক বিলোপ সাধন?
23-24 অথবা তোমাদের কি 22-23-এ আমি পড়াইছিলাম, কি পড়াইছিলাম দেখো, বাধ্যতামূলক বিলের শোধন কি একটা টেকনিক, সকলের সম্মতিক্রমে, মনে আছে ওই যে 5 জন ধরা খাইছিল, তার মানে বলেছিলাম সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তি আদেশে আদালতে গেল। আমার টেকনিকটা খেয়াল আছে, যারা আমার 23-24-এ ক্লাস করছো তাহলে দেখে নিও, বাট টেকনিকটা আমি আবার মনে করাচ্ছি। টেকনিক সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির আদেশে আদালতে গেল, সকলে মানে সকলের সম্মতি করে বিলেপ সাধন 39 ধারায়, বাধ্য হয়ে মানে বাধ্যতামূলক বিলেপ সাধন 41 ধারায়, বিশেষ মানে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলেপ সাধন 42 ধারায়, বিশেষ বিজ্ঞপ্তির আদেশে কোথায় গেল, আদালতে গেল, বিজ্ঞপ্তি মানে বিজ্ঞপ্তি দ্বারা বিলেপ সাধন 43 ধারায়, আদালত মানে আদালত করতে বিলেপ সাধন 44 ধারায়। এখানে বলছে বাধ্যতামূলক, তো সকলে বাধ্য হয়ে, সকলে মানে 40, বাধ্য মানে কি 41। ওকে ফাইন, বুঝতে পারছো কি বলছি? তাহলে এই যে অংশীদারি ব্যবসায়ের বিলেপ শোধন সম্পর্কে তোমাকে আমি একটা টেকনিক দিয়েছিলাম, সেখানে পারলা। আবার এটাও বলেছিলাম শুধু বিলেপ শোধন বললে 39। আবার এটাও তোমাকে আমি বলেছি মনে করতে হবে বিশেষ ঘটনার বিলেপ শোধন, বাধ্যতামূলক বিলেপ শোধন এবং আদালত বিলেপ শোধন এর 2 থেকে 3টা করে কারণ জেনে রাখবো, ওখান থেকে প্রশ্ন আসে। বলে কোন ঘটনাটির আমার বিশেষ ঘটনা সাপেক্ষে বিলেপ সাধন, কোন ঘটনাটি আমার বাধ্যতামূলক বিলেপ সাধন। যেমন যখন 2 জনের বেশি কি 1 জনের বেশি কোনো অংশীদার থাকে না, তখন বাধ্যতামূলক বিলেপ সাধন ঘটে। যখন উম্মাদ হয়ে যায় অংশীদারগণ, 1 জন বাদে সব, আদালত কর্তৃক বিলেপ সাধন ঘটে। দেউলা হয়ে গেলে আদালত কর্তৃক বিলেপ সাধন ঘটে। এই কারণগুলা দেখে নিবা, ঠিক আছে? ওখান থেকে প্রশ্ন হয়। আসো এবার আসো ভাইয়া, অংশীদার ব্যবসায় মূলধন সরবরাহ করে, তাহলে কি মূলধন দিবে, ভালো কথা। আচ্ছা, লাভ লোকসান অংশীদার হয়, লাভ লোকসান নিবে, কিন্তু ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না। কেমন একটা যন্ত্রণা সে কে? তাহলে এখানে একটা জিনিস তুমি পড়বা, কিন্তু এরকম করে 4 থেকে 5টা থেকে প্রশ্ন আসে। এটা কি ক্যারেক্টার, তাহলে এখানে প্রশ্নে কি দেওয়া আছে ক্যারেক্টার, তাহলে এই ক্যারেক্টার দেখে চিনতে এটা কোন অংশীদার, তাহলে এটা অংশীদারদের প্রকারভেদ থেকে প্রশ্ন আসছে। তাহলে আমি পুরো ক্যারেক্টার তোমার সামনে এখনই দেখাই দিচ্ছি। তাহলে অংশীদারের মধ্যে কি আছে, সাধারণ অংশীদার থেকে প্রশ্ন হয়, ঘুমন্ত অংশীদার এখান থেকে প্রশ্ন হয়, আমি যা দিব এর বাইরে একটা কোশ্চেন যাবে না এই টপিকে ইনশাআল্লাহ। আসো, ঘুমন্ত অংশীদার, দেন আছে কি নামমাত্র অংশীদার, ওকে, নামমাত্র অংশীদার, তারপর হচ্ছে কি তোমার সীমিত অংশীদার, ওকে। এখান থেকে এইগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে। আর হচ্ছে কর্মী অংশীদার, ঘুমন্ত, নামমাত্র, সীমিত, কর্মী, ওকে ফাইন। মন দিয়ে খেয়াল করো, পারফেক্টলি খেয়াল করো, একদম এটা না বুঝলে কিন্তু খবর আছে। দেখো মূলধন, মূলধন, তাহলে মূলধন কি দিবে সাধারণ অংশীদার, মূলধন দিবে স্বাভাবিক, ঘুমন্ত দিবে, ওকে ফাইন, সীমিত দিবে, কর্মী তার মূলধন না দিয়ে সে তো কর্মী, সে কইছে আমার ভাই টাকা পয়সা আমি শ্রম দিব। তো কোন অংশীদার মূলধনের বিপরীতে শ্রম বিনিয়োগ করে, কর্মী, তাহলে এই শ্রমটাই তার বিনিয়োগ। আসো, নামমাত্র, সে কোনো টাকা পয়সা দেবে না, কিছু দেবে না, তার সুনামটা ইউজ করতে দেবে, তার মানে তার গুডউইলটা, আমার গুডউইল ভালো, তোমার এলাকায় একটা কোচিং দাও, আমার সুনাম ইউজ করো, তুমি আমাকে মাসে মাসে টাকা দাও, তোর ব্যবসার অংশীদার আমি, তার মানে আমি কি তোমার নামমাত্র অংশীদার। তাহলে সে কি করে, মূলধনের বিরুদ্ধে সুনাম বিনিয়োগ করে। তো সবাই কি টাকা দেয়, মূলধন দেয়, নামমাত্র মূলধনের বিরুদ্ধে সুনাম দেয়, আর কর্মী মূলধনের বিপরীতে শ্রম দেয়। প্রশ্ন আসবে কে মূলধনের বিপরীতে শ্রম দেয়, কর্মী। আসো এবার আসো পরিচালনা, ব্যবসায় পরিচালনা, তার আগে বলি মুনাফা, মুনাফা বা কি ক্ষতি, মুনাফা নেবে না, নেবে, কেউ ছাড়ে মুনাফা, এটা একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নেবে চুক্তির ভিত্তিতে, এই চুক্তি করে নিতে ভাই আমার তুমি নাম ইউজ করতে এত দিব, ফাইন। মুনাফা কে ছাড়বে, এ ছাড়বে কি মুনাফা ভাই, কেউ ছাড়ে দাঁড়ে ভাই। এবার আসো মেন ইম্পর্টেন্ট পরিচালনা, পরিচালনা মানে কি সাধারণ অংশীদার ব্যবসায় পরিচালনা করতে পারবে বা আসতে পারবে, যে ঘুমায় কেমনে আসবে, তাহলে ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করে না। নামমাত্র, পাগল তোর নাম ইউজ করি বলে কি তোর আমি ব্যবসা চালাচ্ছি, এত সোজা, নাম ইউজ করি তোর টাকা দিচ্ছি শেষ, ওকে। সীমিত, এ দায় নেবে অল্প, এর ব্যবসা ঢুকালে কি ব্যবসা লাভ করবে, ও তো বেটা কবে আমার দায়িত্ব ব্যবসা সরে যাক, আমার দায়িত্ব লিমিটেড, ও জীবনে ব্যবসা উন্নতি করা ট্রাই করবে না, না ঘুমিয়ে কাজ করবে না। আর কর্মী, ওরে বাপরে বাপ, আমার নিচেই তো প্রফিট করার জন্য, আমি যদি ঘুমাই থেকে কাজ হবে, আমার পরিশ্রম আসতে, ওরা নিচেই তো কাজ করার জন্য, তাহলে যদি কাজ না করে ওরা পিটাতে হবে। দেখো তাহলে কি বুঝলা, এখন আসো খুব মন দিয়ে বুঝতে হবে, একটা দায়, এটা শিখে নাও। এই যে ঘুমান্ত অংশ, ঘুমালে কি হয়েছে, লস হইতো নেওয়া লাগবে, ফাইজলাবি, এই ব্যক্তির ঋণ নিলে দায় হবে। আমি, তুমি আমার নাম ইউজ করতেছো, তুমি যদি 10 লাখ টাকা লস খাও আমি কি ঘাটতি দিব, কিন্তু আমি যদি না তোমার কাছে ঋণ নিই আমি দায়ী, বা তোমার নাম ইউজ করে ঋণ নিই। সীমিত, ও তো কয়েই দিয়েছে আমার দায় কি সীমিত, মানে সসীম, মানে আমি নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত দায় নিব, এটাই হচ্ছে বা তার সবাই দায়। তাহলে আলটিমেটলি পরীক্ষায় প্রশ্ন হবে কোন অংশীদারের দায় সীমিত বা লিমিটেড, একমাত্র এই ব্যক্তি, আর সবার দায় অসীম।
আর নামমাত্র অংশীদার ঋণ নিলে এটা তেমন একটা আসে না, তাহলে সকলের দায়। আসো তাহলে দেখো তো কতগুলো এমসিকিউ শিখলা, 1 2 3 4 12টা এমসিকিউ, 16টা এমসিকিউ শিখলা। কিভাবে দেখো, কোন অংশীদার কি, এই বেটা সবকিছুতে ইয়েস, তাহলে সবকিছুতে ইয়েস তার নাম কি, সাধারণ। সবকিছুতে ইয়েস কিন্তু ব্যবসায় কি পরিচালনা করে না, কে, আচ্ছা সবকিছুতে রাজি আছে, সাধারণ। আচ্ছা আচ্ছা ওকে ফাইন, সবকিছুতে রাজি, ব্যবসায় আসতে পারে না, তাহলে কে রে, ব্যবসায় আসে না, ঘুমাই খালি, আচ্ছা ব্যবসায় আসে না, ঘুমাই, ঘুমন্ত। নামের বিপরীতে সুনাম, ও আচ্ছা তুই নাম মাত্র, এই একটা ধারা ঠিক যায়, ওকে ফাইন। সীমিত, সবকিছুতে ইয়েস 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 ইয়েস, ব্যবসা পরিচালনাও করবে না, দায় অল্প, ও দায় অল্প, ওকে ফাইন সীমিত। দেখো তো একটা কনফ্লিক্ট ভাবতে পারে, ভালো করে খেয়াল করো, সবকিছুতে পরিচালনা অংশগ্রহণ করে না, ঘুমান্ত করে না, পার্থক্য বুঝো, কিন্তু এর দায় হচ্ছে অল্প, এর দায় আবার বেশি। তার মানে কোন অংশীদার ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করে না, এইটুকু বললে অ্যান্সার কি, অ্যান্সার কি, শুধু না, ঘুমন্ত, এবং তার দায়ও অল্প, তখন অ্যান্সার কি দেবে, নামমাত্র নাকি সীমিত, সীমিত, ডান। আসো, কর্মী, কোন অংশীদার মূলধনের বিপরীতে শ্রম দেয়, কর্মী, শেষ। তাহলে এই যে মনে রাখবে কি সব, আরে ভাই না, মনে রাখবে কটটুক, এই যে যার স্পেশাল ক্যারেক্টার, সবার স্পেশাল ক্যারেক্টার গুলো মনে রাখবা, দায় অল্প, সীমিত, শ্রম মানে কর্মী, সুনাম মানে নামমাত্র, পরিচালনা মানে আসে না মানে ঘুমায়, সবকিছু ইয়েস মানে সাধারণ, শেষ। তাহলে আইটেম 1টা 2টা 3টা 4টা মনে রাখবা, সব খেলা শেষ। বুঝলা, বুঝলা। আরেকটা জিনিস শিখে রাখো, যদি কোনো সে মারা যায়, সে ব্যবসায় মূলধন থাকে, তার মূলধন তুলে নেয় না, মরে যাওয়ার পরে বা অবসরের পরে, তার নাম আপাতত দৃষ্টিতে অংশীদার। তাহলে আপাতত দৃষ্টিতে অংশীদার কি, সে মারা গেছে বা অবসর গ্রহণ হয়েছে বা তার চলে গেছে, কিন্তু তার মূলধন এখনো ইনভেস্ট আকারে ব্যবসায় আছে, আপাতত দৃষ্টিতে অংশীদার। বুঝতে পারছো কি বলছি? আর প্রতিবদ্ধ আমার একটা লাগে না, সে প্রতিবদ্ধটা তাও বলে দিই, ধরে নাও মানুষ বলে না আমার মামা হচ্ছে এলাকার চেয়ারম্যান, বুঝতে পারছি, এর ফাপড় টাপড় মারে। ধরো কি হলো, তোমার এলাকার সবাই ফাপড় মারতেছে, অ্যাকাউন্টিং লাভার্স এর পরিচালক আমার খুব কাছের, উনি ব্যবসায় আসবে, কিন্তু আমি কিছুই জানি না, কোচিং এটা দিয়ে লাইছে, তাহলে ও যে আমার নাম বাংলায় খাচ্ছে, আমি জেনো সুপ কিছু বলছি না, আমি প্রতিবদ্ধ অংশীদার। তার প্রতিবন্ধী অংশীদার আছে আমি, কেন, ও আমার নাম ভাঙাচ্ছে কিন্তু আমি কিছু বলতেছি না, তাই আমি কিন্তু শুধু চুক্তি করিনি, ও একা একা গাচ্ছে আমার নাম ভাঙ্গাই খাচ্ছে, আমি কোনো প্রতিবাদ করতেছি না, মেনে নিচ্ছে চুপ করে, হয়তো রাজনৈতিক ভয়ে না মৃত্যুর ভয়ে, আমি প্রতিবন্ধ অংশীদার, আমি তো আসলে প্রতিবন্ধী, আমার নাম ভাঙে তাও কিছু বলতে পারছি না। তাহলে এখানে মূলধন সরবরাহ করে ইয়েস, লভ্যাংশ করে ইয়েস, কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করার, এই যে একটা ক্যারেক্টার কি পাইছি, সবই না, অংশগ্রহণ করে না, তাহলে কে, ঘুমন্ত। যদি বলতো এবং দায়ও কি সসীম, তখন আমি দিতাম সীমিত অংশীদার, কিন্তু শুধু একটা ক্যারেক্টার বলছে সক্রিয়ভাবে অংশ করে না, তাই ঘুমান্ত অংশীদার বা সুপ্ত, ঘুমান্ত রাখলাম সুপ্ত। ভাই এতগুলা ক্যারেক্টার পড়াইছি, কোনো প্যারা হইছে না, ক্লিয়ার, জাস্ট কি পরিচালনা অংশগ্রহণ করা, নর্মাল চিন্তা, ঘুমন্ত বা সুপ্ত, এর সাথে দায়ও অসীম, লাগাই দিবা কি, কোনো কথা হবে না, কি তার নাম হচ্ছে আমার সীমিত। আর নাবালক হচ্ছে বেশিরভাগ সীমিত অংশীদার হয়, ঠিক আছে ভাইয়া। আসো খেলা, ওকে। এরপরে কি কোশ্চেন আছে, 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী ব্যাংকিং ক্ষেত্রে সর্বোচ্চ, মনে রাখবা অংশীদারের সদস্য সংখ্যা কয়জন, 2 থেকে 20 জন, যদি ব্যাংকিং হয় 2 থেকে 10 জন। এখন অংশীদার সেটা ব্যাংকিং হয়েছে, কিন্তু ওখানে 11 জন হয়েছে, 10 জনের বেশি হলে জন প্রতি 1000 টাকা জরিমানা, 12 জন হয়েছে তাহলে জরিমানা কত, 2000। এখন বুঝো, খুব মন দিয়ে বুঝতে হবে, তাহলে ব্যাংকিং এর ক্ষেত্রে কয়জন, এই যে দেওয়া আছে, মিলাই নাও, বাকিটা তোমার দায়িত্ব, সর্বোচ্চ এবং সর্বনিম্ন, তাহলে সর্বোচ্চ কত 10 জন, সর্বনিম্ন 2 জন। বাট যদি এখানে কি হয়, সাধারণ অংশীদার হতো, তাহলে ভাইয়া কি হতো, সর্বোচ্চ 20 জন। তাহলে ব্যাংকিংটা ক্লিয়ার। আসো এখন এখানে বলা আছে কি, দেখো আন্তর্জাতিক সম্পর্ক। আচ্ছা আন্তর্জাতিক ব্যাপার, এটা প্রথম পত্রের ঠিক তোমাকে দ্বিতীয় থেকে বলেছে যে আন্তর্জাতিক সম্পর্ক কোনটির মধ্যে আসলে পড়ে। দেখো এটা কি, কিছু একটা ব্যাপার আছে না, রাজনৈতিক ব্যাপার আছে, তারপরে কি সামাজিক ব্যাপার আছে, যুক্ত আছে না, আলটিমেটলি আন্তর্জাতিক ভাবে যেটা সম্পর্কে রাজনৈতিক একটা ব্যাপার থাকে, এখানে রাজনীতি না পেলে সামাজিক অ্যান্সার করতে পারো, কোনো সমস্যা নেই। কেমন কিভাবে, তো ইন্ডিয়ার সাথে বর্ডারের সাথে বাংলাদেশের বর্ডারের মানুষজনের মিল আছে, এখন ওদের সাথে একটা কি আন্তর্জাতিক পর্যায়ে মিল, ওরা কি রাজনৈতিক কারণ হয়েছে না, ওরা হয়েছে পাশাপাশি থাকে তাই সমাজের মানুষ। কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক, রাজনৈতিক একটা ব্যাপার থাকে এখানে, তুমি চাইলে করতে পারবে না, তো রাজনীতি আগে অ্যান্সার খুঁজবা, ঠিক আছে, ওকে ফাইন। দ্বিপাক্ষিক চুক্তি, এই উদাহরণগুলো বেশি আসে, ওকে। ওয়েস্টার্ন ইউনিয়ন, এটা হচ্ছে কি, একটা জিকে রিলেটেড কোশ্চেন, ওকে, জিকে ইউনিয়ন ইয়ার কোশ্চেন গুলো ওরা, ইউরোপিয়ান ইউনিয়ন যেগুলো আছে
সেগুলো হচ্ছে কি কাজ করে, ওদের হচ্ছে বিভিন্ন আর্থিক লেনদেনের জন্য একটা জোট তৈরি করে, ঠিক আছে, সাপটা এইসব বিভিন্ন জোট আছে আর কি, এশিয়ান জোট আছে, ওকে, অর্থ স্থানান্তরে একটা কাজ করে, বুঝতে পারছো। তার ইউরোপিয়ান ইউনিয়ন একটা জোট, ওরা কি করে, ওদের ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রির মধ্যে 27-28টা দেশ আছে, ওরা একটা রুলস রেগুলেশন করে ইউরোপ কান্ট্রিগুলো চলে। এরকম কিছু সংস্থা আছে জিকে রিলেটেড, বাট ম্যানেজমেন্টে আসতে দেখা গেছে 22-23, এর আগে কিন্তু কখনো আসেনি এরকম জিকে রিলেটেড কোশ্চেন। আসলেও এর ফুল মিনিং টিনিং আসছে। 6M এর উপাদান কি, 6M মানে কি, 6M মানে মানি মার্কেট, মানে অনেক কিছু জানো। হয়েছে কি একদিন, খুব ভালো করে শোনো, বার্থডে, কার বার্থডে, জরিনার। এখন জরিনা কি করছে, তার বেস্ট ফ্রেন্ডের জন্য গিফট কিনবে, হঠাৎ করে 11:30 ঘুম থেকে উঠছে, বুঝছো, সে আর কি গিফট পাবে, এখন বাজারে এসে দেখে ঘুম ঘুম চোখে কি পাবে, যন্ত্রপাতি, মেশিন, লক্ষ্য এছাড়া তো কিছু পাবে না, ঠিক আছে। তো এখন যা পাইছে তা কিনে নিয়েছে, আসে দেখে কি 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 কিনতে জানো, জরিনা কি করছে জানো, বাজার থেকে, ঠিক আছে, কি করছে জানো, কি দিয়ে, টাকা দিয়ে, মানে অর্থ দিয়ে, ওকে, কিভাবে, বিভিন্ন মার্কেট ঘুরে, মানে বিভিন্ন পদ্ধতিতে আর কি, তার মালিকের জন্য কি কিনলো, কি কিনলো জানো, ওকে, মেশিন ও যন্ত্রপাতি। আমি একবারে যদি লিখি মেশিন ও যন্ত্রপাতি এক, তাহলে যন্ত্রপাতি ও মালামাল কিনলো, ঠিক আছে। তাহলে এখন তুমি বলো ভাইয়া এগুলা কেন কিনলো, ওকে, কার জন্য, তার মালিকের জন্য, ঠিক আছে। কারণ সে বার্থডে 11:30 সময় কি পাবে ভাই, যা যা পাইছে চোখে তাই কিনে আসছে, বুঝাইছে আমি গিয়েছিলাম, বুঝাইছে আমি মার্কেটে গিয়েছিলাম, আমার দোষ নাই, ব্রেকআপ করলো না, জরি না, বাজার থেকে অর্থ টাকা দিয়ে বিভিন্ন পদ্ধতি, মানে কি বিভিন্ন মার্কেট ঘুরে কি কিনলো, যা সামনে পাইছে তা কিনলো, যন্ত্রপাতি মালামাল, বার্থডে গিফট কেয়া হওয়া, তাহলে অর্থ দিয়ে বিভিন্ন পদ্ধতিতে, ওকে ফাইন, বিভিন্ন পদ্ধতিতে কি কিনলো, যন্ত্রপাতি ও মালামাল কিনলো, ক্লিয়ার কথা, ওকে, বুঝতে পারছো কি বলছি। আচ্ছা দেখো, তাহলে জরিনা বাজার থেকে অর্থ দিয়ে, তার মানে বিভিন্ন পদ্ধতিতে যন্ত্রপাতি ও মালামাল, তুমি নিজেই তো বলো এখানে টোটাল ইংলিশ ভাষ্য যদি তুমি করো, এখানে টোটাল কয়টা জিনিস আসবে বলো, কয়টা জিনিস আসবে, বুঝতে পারছো কি বলছি, ওকে ফাইন। তাহলে জরিনা মানে কি নাম, ম্যান একজন মানুষ, ওকে ক্লিয়ার, বাজার মার্কেট, অর্থ দ্যাটস মিন কি মানি, মানি মানে কি অর্থ, এই ইংলিশ নামগুলো কিন্তু কি থাকবে, বুঝতে পারছো। তাহলে দেখো, তারপরে কি মেথড মানে কি পদ্ধতি, তারপরে কি মেশিন মানে কি যন্ত্রপাতি, ম্যাটেরিয়ালস, মালামাল, দেখো তো কয়টা আছে মোট, 1 2 3 4 5 6, ম্যান মার্কেট মানি মেথড, ম্যান 1 নাম্বার, মার্কেট বাজার, অর্থ মানে মানি 3 নাম্বার, মেথড বা পদ্ধতি মানে একটা পদ্ধতি হচ্ছে 4 নাম্বার, যন্ত্রপাতি 5 নাম্বার, 6 নাম্বার মালামাল। কোনো সিকুয়েন্স নাই, বাট এগুলো মনে রাখতে হবে, বুঝতে পারছো কি বলছি। বা দিয়ে দিলাম তোমাকে এখানে ধরো লিখে পারলো কি কি হলো, মেশিন, যন্ত্রপাতি, তারপর হচ্ছে তোমার কি মেথড মানে পদ্ধতি, এইগুলার বাদে এম দিয়ে অন্য একটা সংখ্যা দিল, মানকি, মানকি কি আছে এর মধ্যে নাই, ওকে। দেখো তো ম্যানেজ, মোটিভ, মেথড, কি বলছে কোনটি উপাদান, দেখছো কতটা রিলেটেড, মেথড মনে হয় ম্যানেজ, এটা তো ম্যানেজমেন্টের অংশ, এটা কি আসতে হ্যাঁ হতে পারে, মোটিভ হ্যাঁ মোটিভেশন তো লাগে, এম দিয়ে তো হয়, আরে ভাইয়া হয়তো না, মেথড এক্স্যাক্টলি এটা লাগবে। আচ্ছা এবার আসো, এর জনক কিরা, টিতে টেরা এন্ড ফ্র্যাঙ্কলিন, টেরি এন্ড ফ্র্যাঙ্কলিন, কে কে, টেরি এন্ড ফ্র্যাঙ্কলিন, বুঝতে পারছো, টেরি এন্ড ফ্র্যাঙ্কলিন হচ্ছে এই সিক্সের জনক, খুব হারামি, ওকে, যাক এগুলো পড়তে হবে তোমার, কোনটি ধাপ এটা পরীক্ষা আসবে। অভ্যন্তরীণ ব্যষ্টিক করে, তাহলে ব্যবসায় পরিষ্কার দুইটি, একটা অভ্যন্তরীণ একটা কি বাহ্যিক, সে অভ্যন্তরীণ পুরো উপাদান নয়, তাহলে অভ্যন্তরীণ নয় মানে কি বাহ্যিকের অংশ, ক্লিয়ার। তো অভ্যন্তরীণের মধ্যে নয় মানে কি সেটা কি বাহ্যিকের অংশ, বুঝতে পারছো। দেখো তো অভ্যন্তরীণ মালিক, অভ্যন্তরীণ ভোক্তা, ভিতরে শ্রমিক ভিতরে থাকে, ভোক্তা যে ভোগ করে আর কি, ঠিক আছে। বলছে অভ্যন্তরীণ ব্যষ্টি পরিচয়, ব্যষ্টি সাংগঠনিক সংস্কৃতি, স্বাভাবিক না, একটা বাইরে না, ভোক্তা, সংস্কৃতি, শ্রম, শেয়ারওয়ালা সব কি অভ্যন্তরীণ বুঝায়, ওকে ফাইন। তাহলে এটা নয় কোনটি, এটা আসো দেখো, তাহলে এইটা পড়তে হবে পরিবেশের ক্ষেত্রে, কিন্তু দুইটা কোশ্চেন আসছে দ্বিতীয়, প্রথম পত্র দ্বিতীয় থেকে, এটা ভালো করে দেখো। ব্যবস্থাপনা ধারাবাহিক কার্যাবলী, অদক্ষর সমন্বিত রূপ, এই দেখো সব বাদ, এখানে অনেক কিছু বলছে না, এই বয়ানবাজি সব বাদ দিয়ে এখান থেকে জাস্ট তুমি মাথায় রাখবা পি ও পোস্ট ডিসি ও আরবি, এই জায়গায় তারা কি বলছে, এটা একটা কি জানো, পুরো ব্যবস্থাপনা কার্যগুলিকে বোঝাচ্ছে, বুঝতে পারছো, পিতে প্ল্যানিং, অর্গানাইজেশন, স্টাফিং, সব ইংলিশ নাম অফ ব্যবস্থাপনার কার্যাবলী, বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে ইংলিশ নাম, তাহলে এখান থেকে প্রথম কথা তোমাকে ফার্স্টে যেই জিনিসটা দেখতে হবে, ওকে ফাইন, প্রথম কথা হচ্ছে এর ফুল মিনিং পড়তে হবে, ইংলিশ ভার্সনটা, ওকে। তারপরে কি এর জনক আসবে,
এবং এখান থেকে এরকম প্রশ্ন থাকবে এই পি ও ডি সি আর বি এর ও মানে কি, এস মানে কি, রিটেনও আসতে পারে। তাহলে আলটিমেটলি এই জিনিসটা কত ওয়েতে আসতে পারে আশা করি তুমি ক্লিয়ার, বুঝতে পারছো? এটা জনককে, জনক হচ্ছে আমাদের কি লেথার গুলিক মেবি, হ্যাঁ লেথার গুলিক, ওকে হ্যাঁ এটা জনক হচ্ছে লেথার গুলিক, লেথার, ওকে ফাইন। আর এই হারামিদের নামগুলো এরকম এরকম হয় ভাই, আমারই তাই পরীক্ষার হলে বা আমি যখন স্টুডেন্ট ছিলাম অনেক কষ্ট হইতো, বুঝতে পারছো কি বলছি? এবার আসো আব্রাহাম মাসলো, এটা একটু জেনে রাখতে হবে। ই আর জি তথ্য, ওকে এই তথ্যটাও ইম্পর্টেন্ট, আমি পড়াবো। আব্রাহাম মাসলো এই কিসের জনক? এই যে আমরা বলবো চাহিদা সম্পন্ন তথ্য। তাহলে এই যে নামগুলো আসতেছে তোমার যখনই চোখের সামনে ভাসবে, তুমি তখন ওর একটু থিওরি গুলা কাজগুলো মনে রাখতে ট্রাই করবা, তাহলে তোমার অটোমেটিক তখন মনে পড়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? তাহলে এই পুরো নামটা পড়তে হবে এবং এটার জনক, এর কাজ কি, ও নাম দেখলে কি ওইগুলো ভেসে ওঠা ট্রাই করবা, তাহলে তোমার অটোমেটিকলি থিওরিগুলো মুখস্থ হয়ে যাবে। আসো ভাইয়া, এবার আসো কোম্পানি অভ্যন্তরীণ ব্যবস্থাপনার বৈধ দলিল। তাহলে অভ্যন্তরীণ দলিল, কোম্পানি দলিল দুইটি। নাম্বার ওয়ান ফার্স্ট দলিল হচ্ছে স্মারকলিপি, নাম্বার টু হচ্ছে পরিমেল নিয়মাবলী। স্মারকলিপি হচ্ছে কি, কোম্পানির কি দলিল, একদম দন্তের ছয় মা স্মারকলিপি যাই হইলো আর কি। আচ্ছা পরিমেল নিয়মাবলী, অনেক সময় আমি এসে কি জানো নিজের নাম ভুলে যাই, আমার পাশে একজন আছে নাম ভুলে যাই আমি, তোর নাম জন্য কি, অনেক কথা বলতে বলতে, হ্যাঁ এই যে ইজি বানানোর সময় ভুলে যাই, তোমার একটু মিস্টেক গুলো ঠিক করে নিও, কারণ ম্যানেজমেন্ট তো আমি বললেই তোমার ইনশাল্লাহ মনে পড়ে যাচ্ছে। তো স্মারকলিপি একটা পরিমেল নিয়মাবলী, এইটার মূল কথা, এগুলো কিছুই না, মূল কথা হচ্ছে মনে রাখো এই যে পরিমেল নিয়মাবলী এটা হচ্ছে কোম্পানি অভ্যন্তরীণ পরিচালনা, তার কোম্পানি কিভাবে চলবে, কোম্পানি ইন্টারনাল, হ্যাঁ ইন্টারনাল যে কাজ কিভাবে হবে সেইটা লেখা থাকে এই পরিমেল নিয়মাবলীতে। যদি কোনো কোম্পানি এই পরিমেল নিয়মাবলী প্রস্তুত করতে না চায়, সে টেবিল এ বা তফসিল 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 এক এটা প্রস্তুত করতে পারে, টেবিল অথবা তফসিল প্রস্তুত করতে পারবে পরিমেল নিয়মাবলী এগেনস্টে। আর পরিমেল নিয়মাবলী কি, কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, কথা কি ক্লিয়ার? ওকে ফাইন। আর প্রথম গুরুত্বপূর্ণ দলিল কি, প্রথম গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে স্মারকলিপি, ওকে ফাইন। আর পরিমেল নিয়মাবলী একটা সঙ্গবিধি। আসো নিবন্ধন পত্র কি, কোম্পানির বার্থ সার্টিফিকেট যখন কোম্পানি জন্ম গ্রহণ করে, আর জন্মগ্রহণ পর্যায়ে কয়টি, আবশ্যিক পর্যায়ে বলে তিনটি, আর পাবলিকের ক্ষেত্রে কয়টি, মোট চারটি, প্রাইভেটের ক্ষেত্রে তিনটি, বাট আবশ্যক বলে তিনটি আনসার করবা। তাহলে পাবলিকের কোনটা বেশি লাগে, কার্যরম্ভ। বিবরণপত্র কি, শুধুমাত্র পাবলিক লিমিটেডের জন্য, কেন, কোম্পানি এই দলিলে বিবরণপত্রে তার শেয়ার বিক্রির প্রস্তাব দেয় জনগণের উদ্দেশ্যে, সেটা কারা দেয়, পাবলিক। তাহলে এই দলিল কার জন্য, পাবলিকের জন্য। আর এটা প্রস্তুত না করে বিবরণ বিবৃতি দিতে হয়, আর বিবরণ প্রস্তুত করতে হয় এবং বিবরণপত্র প্রকাশ করতে হয় কার্যরম্ভের পূর্বে, কার্যরম্ভের পূর্বে বিবরণপত্র পরে কি, কার্যরম্ভ। আর এটা শুধুমাত্র পাবলিকের জন্য প্রযোজ্য। ওকে ভাইয়া ক্লিয়ার? পারফেক্টলি কিন্তু না বুঝলে ওইটা কিন্তু ধরা খেতে হবে, বুঝতে পারছো? খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে ওকে ফাইন। তাহলে কোম্পানি এই পরিমেল নিয়মাবলী কি জানো, উপবিধি বলা হয়। তার কি জানো উপবিধি দ্বারা কি কোম্পানি চলবে কিভাবে বোঝা যায়, কারণ সময় শুধু উপবিধি, সময়তে কেমনে চলবে, উপবিধিতে নিয়ম নীতি লেখা থাকে, তাহলে এইটার পরিমেল নিয়মাবলীকেও উপবিধি হয়। এর একটা কি সঙ্গবিধি, খুবই গুরুত্বপূর্ণ, আসলে এখানে সময় দেওয়ার কারণ প্রশ্ন হবে। সর্বপ্রথম আনুষ্ঠানিক ও সকল সময় সমিতি, রচডেল, আমরা তো সবাই এটা জানি তাই না? ওকে এই যে সময় সমিতির ইতিহাস থেকে একটা প্রশ্ন, এগুলো একদম প্রথম 2-3 লাইনে থাকে, আমরা অনেক সময় অবহেলা করি। এর কিছু বাণী আছে, সময়, একতা, সাম্যতা, ঐক্য, ওকে এই মত মানে একমত, এই ঐক্যগুলা দেখবে, এগুলো পরীক্ষার প্রশ্ন আসে। এই রচডেল সময় সমিতি 1840 সালে চালু হয়, মনে আছে? 28 জন তাঁতি নিয়ে, এই যে কতজন তাঁতি নিয়ে গঠিত, এই কোশ্চেন গুলো আছে, মনে হয় কি অবহেলা করি না আমরা পড়ার সময়, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, বেসিক কোশ্চেন এগুলা, ঠিক আছে? আসো সমবায় সংগঠনের মূল তন্ত্র কি, ওই যে একতায় বল। তাহলে মূল যদি বলে সমবায়ের সাথে যায় না কোনটি, যে একচেটিয়া ব্যবসা রোধ করা, এটাও হতে পারে, কিন্তু এটাতে উদ্দেশ্য মূল তন্ত্র একতায় বল। হ্যাঁ একচেটিয়া ব্যবসা রোধ করা যায়, ঠিক আছে, কিন্তু মূল তন্ত্র কি, একতায় বল। আমরা কি একতায় বল শুধু ব্যবসার জন্য কি করবো সমবায়, ভাই কোন একটা আইনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে করতে পারি, দ্যাটস মিন সমবায়ের একতায় বল হচ্ছে মূলতন্ত্র। তাহলে আরো কিছু মূলতন্ত্র আছে, সাম্যর শক্তি, হ্যাঁ এইগুলা কি পড়বা, তন্ত্রগুলা তোমার কি দেওয়া আছে, তোমার প্রত্যেকটা বই বেসিক সব জায়গায় এটা আছে। ওকে ফাইন। আসো গেল কোনটি ব্যবসায় বৈশিষ্ট্য নয়। আচ্ছা তোমাদের যখন 24-25 কোশ্চেন সলভ করাইছিলাম, ফার্স্টে ভালো করে কোনটি বৈশিষ্ট্য নাই, উদ্দেশ্য, সর্বদেশ ভালো করে পড়াইছি, যদি ক্লাস করে থাকো পেয়ে যাও। তারপর একটু বলে দিই ব্যবসায়ের বৈশিষ্ট্য নয় কোনটি, মন দিয়ে খেয়াল করো। ব্যবসায়ের ক্ষেত্রে আগে উদ্দেশ্যটা বুঝো, তাহলে তোমার বৈশিষ্ট্য সুবিধা হবে। দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে স্বল্পমেয়াদী মুনাফা অর্জন বা মুনাফা সর্বোচ্চকরণ, আর মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য ফার্মের বা ব্যবসায়ের সম্পদ সমাধিকরণ। উদ্দেশ্যবাদ। এবার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য মানে হচ্ছে লেনদেনের পণ্য উপনিকতা, মানে কিনে আবার বেচা, তারপরে কি করা, তোমার ঝুঁকি নেওয়া, ঠিক আছে, তারপরে কি করা, তারপরে বৈধতা মেনটেন করা, দেন তারপরে কি আছে তোমার হচ্ছে লেনদেন অবশ্যই অর্থ আদান প্রদান হতে হবে, এই সবকিছু কি
বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। কিন্তু আমি একটা জিনিস তোমাকে বলছিলাম, এই বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে, যেই প্রশ্নটা সব থেকে কি কঠিন লেভেল হয় সেটা কি জানো? সেই জিনিস আমার একটু নেট ডিস্টার্ব হয়েছে, একটু তোমরা জাস্ট লাইনে থাকো, আমি একটু পজ করে দাও, তাহলে আমি আবার চলো, মানে তোমার কারেন্ট চলে। তাহলে এখানে দেখো, এই যে বৈশিষ্ট্য 9 বলেছে, এই 9টা খেয়াল রাখতে হবে। নমনীয়তা অবশ্যই বৈশিষ্ট্য, কেন কি যে কোনো প্রবলেম হলে কি একটু ফ্লেক্সিবল চিন্তা করা, হার্ডলি না ঝুঁকি অনিশ্চয়তা বৈশিষ্ট্য, ওকে ফাইন। আর ক্রয় বিক্রয় পণ্যবিক্রেতা বা লেনদেনের প্রতি একই জিনিস, ওকে। বৈশিষ্ট্য 9 বৈধতার অনাবশ্যকতা নেগেটিভ, যদি বলতো বৈধতার আবশ্যকতা, এটা ঠিক ছিল, মানে কোশ্চেনে প্যাচ দিয়েছে কটু, দেখছো এই যে এই দন্তন্য যে প্যাচটা আছে, পুরো কোশ্চেনে কোনো প্রবলেম নাই, এই দন্তন্য খালি চোখে কিন্তু এটা ধরা পড়বে না, মনে হয় সেটা উত্তর নেই, অ্যান্সার ভুল করছে, ওকে। মনে রাখবা এইখানে আরেকটা উদাহরণ এরকম থাকে অনেক সময়, গতিশীলতা। এই গতিশীলতা কি এর বৈশিষ্ট্য নয়, অনেক সময় থেকে পরিবর্তনশীল, এটা বৈশিষ্ট্য। গতিশীলতা এটা বৈশিষ্ট্য নয়, অনেক উদাহরণে পেয়েছি তাই বললাম, খেয়াল রাখবা, ঠিক আছে। আসো এরপরে কি বলেছেন, কোনটি খাদ্য সংরক্ষণের প্রিজারভেটিভ, কি বলছে প্রিজারভেটিভ নয়, মানে এইটা ভাই এটা কোনো কথা, মানে এমন একটা কোশ্চেন করছে, আমি আসলে অ্যাকাউন্টিং পড়াচ্ছি, ম্যানেজমেন্ট পড়াচ্ছি নাকি জিকে পড়াচ্ছি, আমি নিজেই কি শেষ। ফরমালিন হ্যাঁ আছে, ইস্ট কাস্টার ভাই, কোনো ফরমালিন দিয়ে তো খারাপ হইলো ভাই, রাখে তো। ফরমালিন নামটা কেন খারাপ, কারণ মানুষ এইভাবে ইউজ করে, হয়তো আমার মনে হয় এটা মানে ভালোর জন্য, তাহলে কি অনুমতি দেবে কেন? মানে ফরমালিনের মানে একটা নামটা মানে সুন্দর, যেটা দ্বারা খাবার সংরক্ষণ করা হয়, কিন্তু বাঙালি এরা নেগেটিভ দিকে নিয়ে গেছে, কারণ ব্যবহার করে। ওকে আসো, ভিনেগার দিয়ে কিন্তু রাখা যায়। আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য 9, তাহলে সংগঠনের বৈশিষ্ট্য দেখছো মুখস্থ টাইপের কোশ্চেন, একটি সংগঠনের বৈশিষ্ট্য 9 কোনটি বলেছে। আচ্ছা একটা জিনিস, কখন অনিয়মিততা কি সহ্য হয়, আবার সে দন্তন্য দিয়ে কি দিয়ে ঝামেলা লাগাই দিছে, সব ঠিক আছে। কার্য বিভাজন ইয়েস, কাজগুলো ভালোভাবে সম্পদের সঠিক ব্যবহার ইয়েস, সব পজিটিভ জিনিস দেখো। সহজ বদ্ধতা, যদি বলতো এখানে কি বলে সহজ বদ্ধতা নয়, হইতো না, কিন্তু অনিয়মিত খেয়াল করতে হবে। দেখছো খেয়াল করে কি কাজটা লাগাইছে, তো একটা সংগঠন কি কি হতে হবে, এই যে দেওয়া আছে, অনেকটা তুমি পারছো। আরে এই কোশ্চেন গুলো না, সংগঠনের বৈশিষ্ট্য কি ভাই মুখস্থ করবো, আরে ভাই মুখস্থ লাগে না, তুই অটো বোঝা যায় এটা, কারণ এখানে সাধারণ চিন্তা করলে পারা যায়, এরকম কিছু কোশ্চেন থাকবে সাধারণ চিন্তা। আসো, নিয়ন্ত্রণের কৌশলের সংশ্লিষ্ট বিষয় নয়, তো নিয়ন্ত্রণের কৌশল কি, বিভিন্ন ওয়েতে নিয়ন্ত্রণ করা যায়, যেমন এই শর্ট, এটা কি আধুনিক নিয়ন্ত্রণের কৌশল, গ্রান চার্ট, হ্যাঁ পার্ট, সব নিয়ন্ত্রণ কৌশল। অনুপাত বিশ্লেষণ কি, একটা ওই যে অ্যাকাউন্টিং এর তোরা কি করছিলি, একটা অধ্যায় আছে অনুপাত বিশ্লেষণ, এটা পার্ট, এটা নিয়ন্ত্রণের কৌশল, গ্রান চার্ট, শর্ট, এটার ফুল মিনিং, এটার ফুল মিনিং আসে, এটার মধ্যে পজিটিভ আছে নেগেটিভ আছে, অভ্যন্তরীণ বাহ্যিক। 23-24 অথবা 22-23 একটা পারফেক্টলি অ্যানালাইসিস করাইছি, অবশ্যই ক্লাসগুলো করছো বলে তুমি ক্লাস করতেছো, রাইট? যদি না করে থাকো ওখানে দেখবা, ওই ক্লাসগুলো করবা আগে, 23-24 আগে করবা, ওটা অনেক কোশ্চেন ক্লিয়ার হয়ে গেছে, তারপরে অটোমেটিক বাকিগুলা ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি ফুল মিনিং, তারপর হচ্ছে এখানে পজিটিভ নেগেটিভ অভ্যন্তরীণ বাহ্যিক সব ভালো করে পড়বা, গ্রান চার্ট পার্ট এর ফুল মিনিং দেখবা, নিয়ন্ত্রণের কৌশল, তাহলে অনুপাত বিশ্লেষণ কোনো কৌশল কি নয়, বুঝতে পারছো? তারপর যদি বলতো অভ্যন্তরীণ নিরীক্ষা, পর্যবেক্ষণ, এগুলো নিয়ন্ত্রণের কৌশল, ক্লিয়ার? আরো অনেক কিছু আছে, তো এইগুলো সবচেয়ে বেশি আসে। একজন নেতার মুখ্য কাজের অংশ নয়, মুখ্য মানে কি মেইন কাজ, অংশ নয় ভাই, 9 দিয়ে খালি প্রশ্ন আছে, বুঝছো? দেখো তো এই জায়গাটা, নেতার কাজ নিয়ন্ত্রণ করা, হ্যাঁ সমন্বয় করা, নির্দেশনা, সেকেন্ড পেপারের সাথে এগুলো মিল। ভাই আস্থা অর্জন করতে গেলে নেতা কি কাজ আদায় করে নেবে নাকি সবাইরে ছাইয়ে দিয়ে যাবে, আস্থা অর্জন করতে হবে, মানে ব্যাপারটা কি, এটা কি ওর মুখ্য কাজ? হ্যাঁ ঠিক আছে, কাজটা অর্জন করতে হবে, এই কাজ করার জন্য বেতন দিচ্ছি আমি, আরে বেটা তুই আমার কাজ দে আগে, ওইটা পরে। ব্যবস্থাপনার যে কার্যাবলী, এটাই নেতার কাজ। ব্যবস্থাপনার কার্যাবলীর সাথে তিনটা সমন্বয় সম্পর্কযুক্ত, এটা 100% সম্পর্কযুক্ত, এটা পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে না, ক্লিয়ার? তাহলে এই তিনটা মেন, এটা পরের ব্যাপার ভাই, বলছে মুখ্য মানে মেন, ওকে। নিবন্ধনের পর চুক্তিতে কোনো পরিবর্তন আনতে হলে, নিবন্ধন হয়ে গেছে মানে চুক্তি নিবন্ধন, কিন্তু এখন পরিবর্তন আসবে, ভেরি ইম্পর্টেন্ট, আনতে হলে অংশীদারি আইনে কোন কোন ধারার আলোকে আবেদন করতে, ভেরি ইম্পর্টেন্ট এন্ড ফ্যান্টাস্টিক কোশ্চেন। তো নিবন্ধনের পর যদি কখনো পরিবর্তন আনতে হয়, মুখস্থ করে হলে এটা ধারা। নিবন্ধন সম্পর্কে বলা আছে 58 ধারায়, নিবন্ধন সম্পর্কে, ওকে। নিবন্ধন না করার সম্পর্কে বলা আছে 69 ধারায়, ক্লিয়ার? এটা কিন্তু ভালো করে দেখতে হবে, ওকে ফাইন। মুখস্থ বিদ্যা কোশ্চেন, কোন সংগঠন কাঠামোতে একজন কর্মীর সাথে একাধিক কার্যভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক নির্বাহী জবাবদিহি করতে, তার মানে প্রথম কথা ভাইয়া, কোন সংগঠনে কি করতে হয়, একাধিক লোক থাকে, বুঝতে পারছো কি বলছি? তা দেখো তো এই জায়গায় আমি তোমাকে যখন এর আগে কোন একটা কোশ্চেনে পড়াইছিলাম, বলেছিলাম মেট্রিক্স, এখানেও বলে দিচ্ছি, এখানে দুইজন ব্যবস্থা, একজন কি দ্রব্য বা কার্যভিত্তিক সংগঠন থাকে, আরেকজন হচ্ছে কি জানো, দ্রব্যভিত্তিক, সরি একজন দ্রব্যভিত্তিক, আরেকজন কার্যভিত্তিক, দুই রকম সংগঠন এখানে দেখা যায়, দুইটা পক্ষ, যেই দুইটা পক্ষ থাকার কারণে এটা একটু জটিল হয়ে যায়।
এটা একটা জটিল সংগঠন, জটিল হওয়ার সমস্যা নেই, এটা একটা আধুনিক সংগঠন, জটিল সংগঠন, পেঁচানো সংগঠন, ঝামেলা লাগার সংগঠন, সব বুঝতে পারছো। কমিটি কি সব থেকে কম সময়ের জন্য পরীক্ষার প্রশ্ন হবে, সব থেকে ক্ষণস্থায়ী। সরলরেখী পদস্থ কি, যেখানে সরলরেখিকের পাশে কোনো বিশেষজ্ঞ ব্যক্তি থাকে। ওকে আসো, কার্যভিত্তিক কি, কাজগুলাকে বিভিন্ন ভাগে ভাগ করা, ওকে এটাকে ফান্ডামেন্টাল অফ ফরম্যানশিপ বলা হয়। আসো এবারে জনককে F.W. টেইলর। সবার জন্য শিক্ষা একটি কি ভাই, কত সালের জন্য পড়ছিলাম, ঘরে ঘরে বিদ্যুৎ, এগুলো কি খেয়াল আছে তোমাদের? এগুলোতে বাণী, এক একটা বাণী কি কখন আসে, মাঝে মাঝে পূরণ হয় দেখা, এটা লক্ষ্য, টার্গেট, বুঝতে পারছো, টার্গেট একটা, বুঝতে পারছো, লক্ষ্য ভীষণ দেখাইছে সবার জন্য, হয় ঘরে ঘরে আলো। আর এই সিম্পল গুলা ম্যানেজমেন্টের অংশ, মনে হয় না জিকে, আসলে ম্যানেজমেন্টের অংশ। কোনটি বাংলাদেশের ব্যবস্থাপনা পেশার উন্নয়নের বাইরে কোনটির সাথে কি সংশ্লিষ্ট নয়, মানে এমন একটা জিনিস এখানে তোমাদের বলা হয়েছে কোনটার সাথে বাংলাদেশের কি পেশাটা কি সম্পর্কযুক্ত আসলে নয়। তাহলে আলটিমেটলি দেখো এই কোশ্চেনটার পেশার সাথে ICMEB এটা সম্পর্কিত। ভাই অনেকগুলো, এগুলো তুমি নাম জানো না আমি জানি, তুমি কি সব পেশার নাম মুখস্থ করবা? তাহলে দ্যাটস দ্য ইম্পর্টেন্ট জিকে রিলেটেড কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা কি রিলেটেড, জিকে রিলেটেড কোশ্চেন। কিন্তু তোমাকে জাস্ট জেনে যেতে হবে এটাই যে এই যে জিনিসটা নিপা এর মানে কি, তুমি না জানলে কেমনে বুঝবা যে এটা হচ্ছে পেশার সাথে জড়িত কি জড়িত না, সব মুখস্থ করতে হলে এরকম দু একটা কোশ্চেন পরীক্ষায় অনেক স্টুডেন্ট কি ছেড়ে আছে। যদি বলতো পেশার সাথে সম্পর্কযুক্ত ভাই ICMEB তোমার পরিচিত আগে অ্যান্সার দিতা, ওকে ফাইন। তো এগুলা BPATC, সত্যি কথা বলতে এই নামগুলা সব প্রবলেমে পারবে না, আলটিমেটলি এরকম কিছু কোশ্চেন স্কিপ করে চলে আসবা, বুঝতে পারছো। অ্যান্সার আছে এটা, ওকে ফাইন। কি ICDDDRB, ওকে এগুলো কোনো না কোনো সাথে জড়িত, এত ডিটেলস জানার দরকার নেই, জানলে আবার কি লক্ষ্যে যাবা। এটা তো জানো ICMEB কি, বাংলাদেশে যে CA ডিগ্রি দেয় ওদের বস আর কি, CM এর সাথে জড়িত। ওকে আসো, এক মালিকানা ব্যবসায় টিকে রাখার কারণ নয় কোনটি? ভাইয়া দেখতো যদি টিকে থাকার কারণ মানতাম না, আবার নয় মানে এখানে নয় কোনটি, মানে একটা আছে না, বাকিগুলো যে হ্যাঁ, বুঝতে পারছো। আসো, প্রত্যক্ষ যোগাযোগ, ইয়েস এটা টিকে থাকার কারণ, কারণ কি মালিকের সাথে সবসময়ের জন্য কি ওইখানে একটা কি সংযোগ থাকে। তারপরে কি আছে, এক মালিকানা, কারণ একজন মালিক, একটি ব্যবসা, সবাই একে অপরের সাথে কি সম্পর্ক কি একেবারে বন্ধুর মতো, তাহলে অলওয়েজ কি খোঁজ খবর নেওয়া যাচ্ছে, এই জন্য প্রত্যক্ষ যোগাযোগটা ইম্পর্টেন্ট। আর অবস্থানগত সুবিধা, ইয়েস যে কোনো সেখানে করা যাচ্ছে, তাই যে কোনো সময় শুরু করা যায়। দায়িত্বে অনুপ্রবণতা, ইয়েস এই যে যে জিনিসটা, তার আগে অনিয়মিতার সুযোগ এটা আছে। দেখো যদি অনিয়মিতা বলতে হতো না, দেখো বলেছে টিকে থাকার কারণ নয়, ভালো করে শুনো, এক মালিকের ব্যবসায় টিকে থাকার কারণ, দায়িত্ব অনুপ্রবণতা, ভাইরে মালিক একজন, ব্যবসায় একটা, দায়িত্ব অনুপ্রবণতা কোনো কথাই নাই, সুযোগ নাই, ক্লিয়ার। এটা কি টিকে থাকার কারণ, মানে এই ব্যাপারটা প্রবণতা মানে কি ইচ্ছা, দায়িত্ব ইচ্ছা, এটা কি ভাই এক মালিকের মালিকই একজন, ও না থাকলে ব্যবসা চলবেই না, বুঝতে পারছিস, ও নিজেই, তাহলে ওর উপরে দায়িত্ব আর কে দেবে, ওর নিজের ব্যবসা ও নিজেই করবে, তাহলে ওর কি এখানে ফাঁকি দেওয়ার প্রবণতা আসবে? ওকে গড। দেখো আদর্শ মান নির্ধারণ কোন ধরনের প্রক্রিয়ার ধাপ, আচ্ছা তোমরা যখন নিয়ন্ত্রণ পড়ছিলা, নিয়ন্ত্রণের ক্ষেত্রে ধাপ কয়টা, 5টি। প্রথমে কি এটা আদর্শ মান নির্ধারণ, ওকে 2 নাম্বার কি প্রকৃত ফলাফল, 3 নাম্বার কি আদর্শ মানের সাথে প্রকৃত ফলাফলের কি একটি তুলনা, দেন তুলনা করে যদি পার্থক্য ইতিবাচক হয়, মানে রেজাল্ট আদর্শ মান ধরো 10, তোমার এখানে প্রকৃত ফল হয়েছে কত, ধরে নাও 10, তুলনা করে দেখলাম ওকে সমস্যা নাই। যদি এখানে আদর্শ মান প্রকৃত ফলাফল 8, তাহলে এই তুলনা করে দেখলাম কি বিচ্যুতি হয়েছে, মানে কি ঘাটতি হয়েছে, কম হয়েছে, 10 ছিল টার্গেট, হয়েছে 8, 2 বিচ্যুতি, তাহলে এই বিচ্যুতির কারণ এখানে আমি লিখবো, এখানে সংশোধন। তার মানে যদি পজিটিভ রেজাল্ট হয় 3 ধাপে শেষ, পজিটিভ রেজাল্ট না হলে এরপরে বিচ্যুতির কারণ সংশোধন। কিন্তু এখানে এই 5টা ধাপ পরে দিলাম, শেষ ধাপ, প্রথম ধাপ সব আসে, দ্বিতীয় ধাপ সব আসে, এখানে কি বলছে আদর্শ মানটাই কোন ধরনের ধাপ, এটা নিয়ন্ত্রণের ধাপ। কই 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 কই, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ, সংগ্রহের অ্যান্সার হবে, অ্যাকুরেট অ্যান্সার হবে নিয়ন্ত্রণ। ওকে ফাইন, তাহলে নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওকে অ্যাকুরেট অ্যান্সার হবে নিয়ন্ত্রণ, বুঝছো ক্লিয়ার। তাহলে আদর্শ মান নির্ধারণ কি নিয়ন্ত্রণ। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাতে উত্তর নেই, এরকম কিছু কোশ্চেন পরীক্ষা তুমি পাবা, কিন্তু এখানে ব্রেন খাটা অ্যান্সার দিতে হবে, একটা অ্যান্সার দিয়ে আসতে হবে, সারা গেলে হবে না, ভুল রেখে দেবা না। এখন আসো নিয়ন্ত্রণের সাথে সবথেকে কাছের সম্পর্ক কার, নিয়ন্ত্রণের পরে কার শুরু, পরিকল্পনা, তাহলে অ্যান্সার দিব এটা, কারণ পরিকল্পনা বলছে প্রণয়ন, আর পরিকল্পনা কি প্রণয়ন করার জন্য নিয়ন্ত্রণ অনেক বেশি কাজ করে, আর পরিকল্পনার সাথে নিয়ন্ত্রণের কানেক্টিভ সম্পর্ক, কারণ নিয়ন্ত্রণের শেষ পরিকল্পনা শুরু, অবশ্যই এটা অ্যান্সার দিব, অ্যাকুরেট অ্যান্সার আমার কি নিয়ন্ত্রণ। ওকে ক্লিয়ার 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 ক্লিয়ার। আসো দেখো ওয়াসা বাংলাদেশে একটি কি করে, সার্ভিস দেয়, পানি সেবা দেয়, বলা লাগবে, কিন্তু এখানে বলছে এটা আছে ভাইয়া, মানে রাখ এটার কি আছে, যেহেতু একটু জিকে ভাব ভাব কোশ্চেন আসে, ওয়াসার কি জোন কয়টি,
ওয়াসার ফুল মিনিং কি? ওয়াসা প্রতিষ্ঠিত সাল তেমন একটা আসতে পারে, তবে এটা জোনটা দেখবা, ওকে, লাস্ট শেষ জোনটা দেখবা। এই ওয়াসা কোন ধরনের কাজ করে? যেহেতু এটা সরকারি কোম্পানি, আর সরকারি যতগুলা কাজ আছে বা সরকারি কোম্পানি বা সংস্থা বলো সংবিধিবদ্ধ, তার মানে সরকারি প্রজেক্টগুলো ওয়াসা বিআরটিসি সংবিধিবদ্ধ কোম্পানি। তাহলে যে সকল প্রতিষ্ঠানগুলা অর্গানাইজেশনগুলা সরকারের আন্ডারে চলিত বা সরকারের স্পেশাল আইনে গঠিত তাকে বলে সংবিধিবদ্ধ কোম্পানি বা বিধিবদ্ধ কোম্পানি। আর সনদপ্রাপ্ত কি, 1840 সালের পূর্বে ইংল্যান্ডের রাজা কর্তৃক সনদ পেয়েছিল, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সনদপ্রাপ্ত কোম্পানি ভাই। ওকে আসো, হোল্ডিং কি? যেই কোম্পানি, ধরো এ একটা বি একটা কোম্পানি, বি কোম্পানির অবস্থা খারাপ 51%, মানে বেশিরভাগ শেয়ার এ কিনে নিচ্ছে, তাহলে এ হচ্ছে হোল্ডিং বি সাবসিডিয়ার। ওকে আসো, তারপরে আসো দায়ের দিক থেকে। দায় মানে কি? লস। কোন ধরনের ব্যবসা ঝুঁকিপূর্ণ? আচ্ছা একটা কথা বলতো, দায় এক মালিকানার শুধু দায় হয়, সকল দায় ওর একার বহন করতে হয়, বাড়ি ভিটে বেঁচে দিতে লাগবে। তার মানে ভাইয়া সব থেকে রিস্ক এটা, সব থেকে কম রিস্ক এই যেটা যৌথ মূলধনী। কেন? এর নামে সে লিমিটেড আছে, কারণ এদের দায়টা কি একেবারে নির্দিষ্ট পরিমাণে থাকে। হ্যাঁ, অংশীদারিতেও কি অসীম আছে, কিন্তু 3-4 জন 5 জনের মধ্যে ভাগ হচ্ছে, মিনিমাম 2 জনের মধ্যে ভাগ হচ্ছে। এখানে একার সব, তার মানে কি একার দায় অসীম। এখানেও অসীম, কিন্তু 2-3 জন মিনিমাম পার্টনার আছে, ভাগ হবে। আর এখানে কি নির্দিষ্ট লিমিটেড। বুঝতে পারছো কি বলছি? দ্যাটস মিন এটা সব থেকে ঝুঁকি বেশি, এরপর একটু ঝুঁকি কমে এটাই, এরপর ঝুঁকি কমে এটাই। ওকে ফাইন। কি দিকে? দায়ের দিক থেকে। আসো ভাইয়া দেখো, ওকে আর নেই, সেই হচ্ছে আমাদের কি ঝুঁকিপূর্ণ। ও আরেকটা জিনিস শিখে যাও, সহজে গঠনের দিক থেকে। গঠন মানে কি? গঠনের দিক থেকে কি সব থেকে সহজ? গঠন মানে কি? তৈরি করা। এক মালিকানা আজকে কলাম, কালকে লেগে যাবো সাত দোকান দিয়ে পৌর পার্কের সামনে। এক মালিকানা কি সব থেকে সহজ ভাইরে। কোম্পানি অংশীদারি 2 জন বন্ধু করলাম, হয়ে যাবে একটা ডিড মিট করে, ঠিক আছে, নিবন্ধন করা দেখবানি। কোম্পানি কি এত সহজ? তাহলে কোম্পানি কি গঠনের দিক থেকে কোম্পানি সব থেকে কঠিন। এবার এই কোশ্চেন গুলি তৈরি হয় পরিচালনার দিক থেকে সবথেকে সহজ কিনা? এক মালিকানা, একার ব্যবসা, একা সাইড আজকে বন্ধ। কিন্তু কোম্পানি কি অনেক লোক থাকে, সব থেকে কি জটিল। একটা জিনিস মনে রাখে, জটিল কথা শুনে মনে পড়লো, এটা জটিল, কোম্পানি পরিচালনা করা জটিল। ওকে ফাইন। তারপরে কোম্পানি কি একটা কোম্পানি ক্রিয়েট করা জটিল। ওকে, মেট্রিক সংগঠন আধুনিক হয়ে জটিল। তার নিয়ন্ত্রণের ক্ষেত্রে থট অ্যানালাইসিস এও সব থেকে আধুনিক এবং জটিল। এবং এটাও মনে রাখবি, পুরো ব্যবস্থাপনার কোন জিনিসটা সব থেকে জটিল জানিস? মানুষকে মেনটেন করা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যাকে বলে কি মানব সম্পদ ব্যবস্থা। এই মানব সম্পদ মানে মানুষ, মানে কর্মী, এদেরকে পরিচালনা করা সব থেকে জটিল। এই সব জটিল একবারে ক্লোজ। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তীতে। ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দাও, আর অবশ্যই অবশ্যই নোটটা ভালো করে সুন্দর করে কমপ্লিট করে দিও। ওকে, তো আই হোপ ভালো কিছু হবে। আর এই ভিডিওতে একটা জিনিস বলে দিচ্ছি, তোমাদের কোন একটা এর থেকে 22 থেকে বা 23-24 একটা ভিডিওতে পিওএসডিসিও আরবি পড়াইছিলাম, ওখানে আমি মেবি ভুল করে কুনস এন্ড এরিয়ান কুনসের কথা বলে ফেলছিলাম, জনকটাবে লেথারগুলি। ওকে ফাইন, আমার এখন মনে পড়লো, এই অধ্যায়ে বা এই সেশনে সেটা পড়ি, এটা তুমি কারেকশন করে নিও। ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য অনেক অনেক দোয়া। সবাই অবশ্যই অবশ্যই নিজের খেয়াল রাখবে এবং একটি চান্স পাওয়ার জন্য, একটি সিট পাওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করবে, কারণ সময় তোমার লাইফে অ্যাডমিশন একবারই। ওকে ফাইন, আল্লাহ হাফেজ সবাইকে।